বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে এমআইটি জব স্টাডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমি হাবিব স্যার, আপনাদের সবার উদ্দেশ্যে আমার রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মুসলিম বাদে অন্যান্য ধর্মাবলী ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি অংশের সাধারণ বিজ্ঞান বা অংশের অথবা বিজ্ঞান ও প্রযুক্তি যে সেন্সেই বলো, এটার বা দৈনন্দিন বিজ্ঞান বলো বা ডেইলি সায়েন্স বলো, এটার এমআইপি জব স্টাডির পক্ষ থেকে যেভাবে লেকচার প্ল্যান সাজানো হয়েছে, সেই সাজানো সিলেবাস অনুসারে আজকের লেকচার প্ল্যান হচ্ছে লেকচার 11। লেকচার 11 এই 11 নম্বর লেকচারের মেইন টপিক হচ্ছে খাদ্য পুষ্টি, ফুড অ্যান্ড নিউট্রিশন। খাদ্য পুষ্টি মেইন আলোচনা করা হয়েছে, এর বাইরে হয়তো আদার্স কিছু আলোচনা করা হয়েছে, সেটা কম দেখলাম। এখানকার যে লেকচার প্ল্যান, তার বাইরে খাদ্য পুষ্টির বাইরে আলোচনা করা হয়েছে কি বলে ক্লোনিং, টেস্ট টিউব ব্যাবি, এগুলো খুব, যদিও এটার সাথে মিল নেই গল্পের, কিন্তু কি বলে মজাদার এবং শিক্ষণীয় এবং জানার বিষয়। আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, একটু প্লিজ খেয়াল করি। ওকে, তাহলে খাদ্য মানেই তো আর পুষ্টি না, খাদ্য পুষ্টি ভিন্ন বিষয়। যাই খাদ্য তাই পুষ্টি এমনটি মনে করার কোনো কারণ নেই। যদিও বই পুস্তকের মধ্যে এগুলো বলে যে খাদ্য আর পুষ্টি একই কথা, কিন্তু খাদ্য পুষ্টি একই কথা না, খাদ্য আর পুষ্টি ভিন্ন কথা। বিড়ি, সিগারেট, হুকা, তামাক, আফিম, জর্দা, ভাং সবই তো খাদ্য, কিন্তু সবগুলো কি পুষ্টি? সবগুলো তো পুষ্টি না। এই জন্য আমরা বলবো পুষ্টি উপাদান, পুষ্টি উপাদান বলবো, খাদ্য উপাদান বলবো না। হ্যালো, জি হ্যাঁ আসছে ভাই, আসছে, ঠিক আছে। আমি ক্লাসে আছি তো, ক্লাসে মেসেজ দিয়েছেন, আসছে। ওকে, দুইটা মেসেজ দেবেন, ঠিকানা দিয়ে একটা মেসেজ আর একটা ইয়ে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে 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 তা আমরা বলতেছিলাম পুষ্টি উপাদান কয়টি? 6টি। পুষ্টি উপাদান কয়টি? 6টি। এই 6টি পুষ্টি উপাদান আমরা দেখি, আমরা সবাই জানি। এটা হচ্ছে, তার মানে কি, খাদ্য মানেই পুষ্টি না। খাদ্যের মধ্যে যে সার অংশগুলো আছে সেগুলোকে পুষ্টি বলা হয়, আর সার অসার দুটা মিলিয়ে কমপ্লিট প্যাকেজ একসাথে বলা হয় কি? পুষ্টি। কথা কি বুঝতে পেরেছো কিনা? তাহলে এই এই পুষ্টি উপাদান 6টি। একটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট বা শর্করা, 2 কার্বোহাইড্রেট বা শর্করা, 2 প্রোটিন বা আমিষ, 2 নম্বর দিয়ে লাগবো প্রোটিন বা আমিষ। 3 ফ্যাট বা চর্বি বা স্নেহ, 4 মিনারেল বা খনিজ, 5 ভিটামিন বা খাদ্যপ্রাণ, নাম্বার 6 সবাই জানি ওয়াটার বা পানি বা জল। এই যে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি বা স্নেহ, মিনারেল বা খনিজ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, একটা কি বলছি? পানি। ভাই যান, এই মার্কার নেই। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি বা স্নেহ, মিনারেল বা খনিজ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, আর একটা হচ্ছে পানি। খাদ্যের এই 6টা উপাদান তথা পুষ্টির 6টি উপাদান একত্রিত করে যদি একসাথে আমরা কম্বাইন্ডলি নাম দিতে পারি, তখন তার নাম হচ্ছে সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট। তাহলে খাদ্যের 6টি উপাদান এই যে খাবারের মধ্যে বিদ্যমান থাকে, তাকে বলা হয় সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট। এগুলো নেই, এগুলো খালি নেই। সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট, এই যে এরকম সবগুলো সুষম খাবার বা কি বলছি বলো? ব্যালেন্স ডায়েট। এটাও নাই, সব একই। সুষম খাবার বা কি বলছি বলো? ব্যালেন্স ডায়েট। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে
এরকম করে সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট পৃথিবীতে একটাই, প্রাকৃতিকভাবে সুষম খাবার একটাই, তার নাম হচ্ছে দুধ। কাছাকাছি কিছু আছে, সেটা হচ্ছে ডিম, কলা, এগুলা, কিন্তু স্পেসিফিক যদি বলি যে একটাই সুষম খাবার, তার নাম হচ্ছে দুধ। তাহলে দুধ একমাত্র প্রাকৃতিক সুষম খাবার। তাহলে একমাত্র প্রাকৃতিক সুষম খাবারের নাম কি? দুধ। প্রাকৃতিক সুষম খাবার। তাহলে একমাত্র প্রাকৃতিক সুষম খাবারের নাম কি বলছি? দুধ। একটাই প্রাকৃতিক সুষম খাবার কোনটা বলো? দুধ। কথা কি বুঝতে পেরেছো কিনা? একমাত্র প্রাকৃতিক সুষম খাবারের নাম কি বলছি? দুধ। একমাত্র প্রাকৃতিক সুষম খাবার কি নাম? দুধ। ওকে, তার মানে এই যে প্রাকৃতিক সুষম খাবার বললাম দুধ, তো এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে যে দুধের মধ্যে কোন ভিটামিন থাকে না। তাহলে এক্ষেত্রে বলতে পারো, পরীক্ষায় যদিও কোশ্চেনটা ঠিক হয় না, কারণ দুধের মধ্যে ভিটামিন থাকে, সি থাকে, কিন্তু উত্তর হচ্ছে পরীক্ষার জন্য ভিটামিন সি। কিন্তু ভিটামিন সি, এখন মনে করো মায়ের ছোট বাচ্চা মায়ের বুকের দুধ 6 মাস খায়, ও 6 মাসের মধ্যে কোনো খাবারই খায় না। তাহলে যদি ভিটামিন সির অভাবজনিত লক্ষণ ওই বাচ্চার দেখা যাওয়ার কথা ছিল, তা কি আর হয়? তা তো আর হয় না। সুতরাং আমার কথা হচ্ছে, তোমার এক্ষেত্রে বললাম যে প্রাকৃতিক বা সুষম খাবার দুধ, এর মধ্যে কি বলে, ফুটানোর আগে ভিটামিন সি থাকে, কিন্তু ফুটিয়ে খাওয়ার পরে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তার মানে এই না যে তুমি দুধকে না ফুটিয়ে খাবা। দুধকে না ফুটিয়ে খাইলে তোমার অ্যানথ্রাক্স হবে। দুধ হচ্ছে ব্যাকটেরিয়ার ভান্ডার। এমন মানে কি বলে, দুধের চেয়ে বেশি ব্যাকটেরিয়া উৎপন্ন করতে পারে এমন কোনো খাবার নেই। খুব সহজেই একটু এদিক সেদিক হলে একটা কি বলে, একটা করে অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যায়, কারণ ব্যাকটেরিয়ার ভান্ডার দুধ। সুতরাং দুধকে ফুটিয়েই খেতে হবে। দুধ থেকে আমাদের নেওয়ার কোনো দরকার নেই। দুধ থেকে আমাদের কি বলে ভিটামিন সি গ্রহণের কোনো দরকার নেই, অন্য কোনো সোর্স থেকে আমরা নিয়ে নেব। দুধকে উত্তম ফুটিয়েই খেতে হবে, এর বিকল্প কোনো শব্দ নেই। তারপরেও পরীক্ষার রুমে যদি আসে যে ফুটন্ত দুধে কোন ভিটামিন থাকে না, তাহলে কি বলবো? ভিটামিন সি। ফুটন্ত দুধে কোন থাকে না? ভিটামিন সি। ফুটন্ত দুধে ভিটামিন সি থাকে না। কথা কি মনে থাকবে? তাহলে ফুটন্ত দুধে কি থাকে না বলছি বলো? ভিটামিন সি থাকে না। ফুটন্ত দুধে ভিটামিন সি থাকে না। তো যাই হোক, আপাতত কথা বলেছি যে এই 6টা উপাদান যদি কার্বোহাইড্রেট বা তারপরে শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি, স্নেহ, মিনারেল বা খনিজ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, পানি, 6টা একসাথে থাকলে তার নাম কি? সুষম খাবার। এই সুষম খাবার বলছি যে এই সুষম খাবারের কথা বলছি। এই সুষম খাবার, একমাত্র প্রাকৃতিক সুষম খাবারের নাম কি? দুধ। ওকে, যদিও বলা হচ্ছে ফুটন্ত দুধে ভিটামিন সি থাকে না। ওকে, ফুটন্ত দুধে কোন ভিটামিন থাকে না বলো? ভিটামিন সি থাকে না। ওকে, পরীক্ষার রুমে যদি ফুটন্ত উল্লেখ নাই, খালি বলা আছে যে দুধের মধ্যে কোন ভিটামিন থাকে না, তবুও চলবে। দুধের মধ্যে কোন ভিটামিন থাকে না যদি বলে, তবুও চলবে। তবুও আমরা বলবো কি বলে, ভিটামিন সি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খাদ্য পুষ্টির মধ্যে, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। এখন আলোচনা শুরু করি ভিটামিন। কি বলছি বলো? ভিটামিন। মার্কারের সমস্যা মনে হচ্ছে। ভিটামিন দিয়ে এই ভিটামিন মোটামুটি তোমরা জানো, ভিটামিন মোটামুটি প্রধানত 6 প্রকার। একটা আছে কি এ বি সি ডি ই এফ, নাকি কে, অর্থাৎ এ বি সি ডি কে, এই 6টা। এর মধ্যে এই 6টাকে যদি আমরা ভাগ করি দ্রাব্যতার ভিত্তিতে, মানে কোথায় মেশে আর কোথায় মেশে না, এরকম যদি আমরা 6টাকে ভাগ করি, ওকে, এরকম করে যদি আমরা ভাগ করি, কোথায় মেশে আর কোথায় মেশে না, এরকম যদি ভাগ করি, তাহলে আমরা এই কি বলে, এটাকে 2 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্যাট সলিউবল, একটা হচ্ছে ওয়াটার সলিউবল, অর্থাৎ চর্বি দ্রবণীয় ভিটামিন আর পানি দ্রবণীয় ভিটামিন। তাহলে লিখতেই পারি দ্রাব্যতার ভিত্তিতে ভিটামিনকে 2 ভাগে ভাগ করা যায়। দ্রাব্যতার ভিত্তিতে ভিটামিনকে 2 ভাগে ভাগ করা যায়। এক, ফ্যাট সলিউবল বা চর্বি দ্রবণীয়, বাংলা লেখি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এটা হচ্ছে অ্যাডেক, এডিই কে, অ্যাডেক। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি বলছি? অ্যাডেক বা কি বলে,
ফ্যাট সলিউবল আছে অ্যাডেক। 2 পানিতে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণীয় ভিটামিন আছে দুইটা, একটা আছে বি কমপ্লেক্স আর একটা হচ্ছে সি। কথা কি বুঝতে পেরেছে কিনা? তাহলে তোমাকে যদি অ্যাডেক 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 মানে এডিকে, এটা আছে পানিতে দ্রবণীয় নয়, এটা কোথায় ফ্যাট সলভেল। ভিটামিন এ কে যদি পানিতে মেশাও মিশবে, কিন্তু উত্তমভাবে মিশবে না, ভালো করে মিশবে না। তাই ভিটামিন এ কে বলা হচ্ছে কি ফ্যাট সলভেল বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। কিন্তু ভিটামিন সি কে পানিতে দিলে সেটা উত্তমভাবে মিশে যাবে। তাই ভিটামিন সির ব্যাপারে বক্তব্য কি, এটা হচ্ছে ওয়াটার সলিউবল, অর্থাৎ এটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। ওকে, তা আমরা দেখি এগুলা যখন আমরা উৎস রাখবো। ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, একটা ভিটামিন আছে শরীরের মধ্যে জমা হয় না, অর্থাৎ প্রতিদিনে একটু একটু করে তোমাকে খেতে হবে, প্রতিদিনে একটু একটু করে খেতে হবে, শরীরের মধ্যে জমা হবে না। একটা ভিটামিনই আছে শরীরের মধ্যে জমা হয় না, যেটা শরীরের মধ্যে জমা হবে না, স্টোরেজ হবে না, তার নাম ভিটামিন সি। এটা 24 ঘন্টা পর এমনি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি, বিশেষ করে মেয়েরা টক জাতীয় খাবার খুব বেশি খেতে পছন্দ করে, একদিনে অনেক বেশি পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খেলে তোমার সমস্যা হবে। একদিনে অনেক বেশি পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খেলে তোমার আরও উল্টা কিডনিতে ইনফেকশন দেখা দিতে পারে। সুতরাং এটা করা যাবে না। ওকে, তাহলে দ্রাব্যতার ভিত্তিতে ভিটামিনকে 2 ভাগ করা যায়। চর্বিতে দ্রবণীয় ভিটামিন অ্যাডেক, অ্যাডেক বলো আমার সাথে, অ্যাডেক অ্যাডেক এডিকে, অর্থাৎ এ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন আছে বি কমপ্লেক্স আর সি। কি বলছি বলো? পানিতে দ্রবণীয় ভিটামিন কি বলছি বলো? বি কমপ্লেক্স আর কি সি। এই বি কমপ্লেক্স আর সি পানিতে দ্রবণীয় ভিটামিন, এই দুটা, একটা ভিটামিন শরীরের মধ্যে জমা হয় না, তার নাম কি বলছি? সি। সি ভিটামিন শরীরের মধ্যে কি না হয় না, জমা হয় না। বাস, এবার আমরা আসি আলোচনায় চলে আসি। এবার আমরা আলোচনায় চলে আসি। আমরা দেখি একটা চার্ট বানাবো, একটা চার্ট বানাবো ভিটামিনের নাম, অপর নাম, নাম, অপর নাম, তারপরে হচ্ছে উৎস, আর একটা হচ্ছে অভাবজনিত লক্ষণ বা রোগের নাম। অভাবজনিত লক্ষণ বা রোগ। ভিটামিনের নাম যদি চিন্তা করি, প্রথমে দেই ভিটামিন এ, এটা অপর নাম হচ্ছে রেটিনল বা ক্যারোটিন। ভিটামিন এর অপর নাম রেটিনল বা ক্যারোটিন, রেটিনল বা ক্যারোটিন। ভিটামিন এর অপর নাম কি বলছি বলো? রেটিনল বা ক্যারোটিন, ভিটামিন এর অপর নাম। উৎস হচ্ছে ক্যারোটিন বলছি। উৎস কি? অ্যাভারেজ কথা বলি, আগে অ্যাভারেজ কথা বলি। ভিটামিন এ পাওয়া যায় কোথায়? যে কোনো হলুদ রঙের পাকা ফলে, যে কোনো হলুদ রঙের পাকা ফল। যে কোনো হলুদ রঙের পাকা ফলের মধ্যেই তুমি, যে কোনো হলুদ রঙের পাকা ফলের মধ্যেই কি পেতে পারো? যে কোনো হলুদ রঙের পাকা ফলের মধ্যেই তুমি পাইতে পারো কি? ভিটামিন এ। আচ্ছা, আরও অ্যাভারেজ কথা, স্পেসিফিক পরে, অ্যাভারেজ কথার মধ্যে তুমি পাইতে পারো যে কোনো ছোট মাছ, যত রকম ছোট মাছ, এই যে মলা ঢেলা যেহেতু ছোট মাছ, যে কোনো ছোট মাছ, যে কোনো ছোট মাছের মধ্যে কি আছে? ভিটামিন এ আছে। এবারে স্পেসিফিক কথা আসি, গাজর, গাজরের মধ্যে মিষ্টি কি বলে ভিটামিনের ভান্ডার, গাজর। ওকে, টমেটো, মিষ্টি কুমড়া, এই যে কোনো হলুদ রঙের পাকা ফল, যে কোনো ছোট মাছ, গাজর, টমেটো, মিষ্টি কুমড়া, এগুলো স্পেসিফিক। বোঝেন এই কথাটা? তাহলে যে কোনো হলুদ রঙের পাকা ফল, যে কোনো ছোট মাছ, গাজর, টমেটো, মিষ্টি কুমড়া, এইগুলোর মধ্যে কি ভিটামিন এ আছে। ভিটামিনের ঘাটতি হলে কি হবে? রাত কানা রোগ। গত বিসিএস 40তম বিসিএস রিটেন পরীক্ষার কোশ্চেন ছিল যে রাত কানা রোগ হয় কোন ভিটামিনে হবে, একদম ছোট বাচ্চারাও পারে, সেটা কি বলো? ভিটামিন এ। তাহলে রাত কানা রোগ, তাহলে অভাবজনিত লক্ষণ কি বলো? রাত কানা রোগ। তাহলে রাত কানা রোগ হতে পারে, কোনটা হবে বলো? ভিটামিন এ, ভিটামিন এ। এখন তুমি ভিটামিন এ, তাহলে বেশি করে কি খাইতে হবে? গাজর খাইতে হবে, বেশি করে টমেটো খাইতে হবে, মিষ্টি কুমড়া খাইতে হবে, পাকা আম খাইতে পারো, যে কোনো কলার মধ্যে আছে হলুদ রঙের যে কোনো ফল। এখন মেয়েদেরকে যদি খাইতে বলো গাজর, গাজর না খেয়ে করবে কি? বাইটা মুখে লাখায় রাখবে, তাহলে কি হবে ভাই?
তোমার চামড়া ফুটা করে ভেদ করে ভিটামিন এ গিয়ে রক্ত মিশে যাবে। হাস্যকর কথা। কয় যে আমি দিলে বোধহয় একটা সুন্দরী হলাম, এগুলো কিচ্ছু না, জাস্ট মানসিক প্রশান্তি, কিচ্ছু না। কারণ তোমার যদি রাতকানা রোগ হয় তখন তো বুঝতে পারো, এবং একসময় গিয়ে অন্ধ হয়ে যেতে পারে। তাহলে চোখের ভেতরে বাচ্চাদেরকে সরকার ফ্রি অফ কস্টে তো এই ডোজটা খাওয়াই দেয়, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়। তাহলে বাচ্চাদেরকে না খাওয়ায় মুখে না দিয়ে চোখে দিলেই তো হইতো। তার মানে তোমার ত্বকের সৌন্দর্য ত্বক থেকে, ত্বকের উপর থেকে বেরোয় না, ভেতর থেকে রক্তে রক্তে লাগবে, রক্তে। সুতরাং কোনো কিছু মুখে বাইটা না মেখে তোমার খাইতে হবে, কারণ রক্তই তোমার শরীরের সজীবতাকে ফিরিয়ে আনবে, ফ্রেশনেস বাড়াবে। সুতরাং তোমাকে ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে। এছাড়াও একটা ছেলে মেয়ে যদি, একটা মেয়েরা স্পেশালি রূপচর্চার টিপস, কন্টিনিউয়াস 6 মাস গাজর খাবে এবং টমেটো খাবে প্রতিদিন 100 গ্রাম করে। 6 মাস খেলে ওর ত্বকের রং চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আগে যদি কালো থাকতো হয়ে যাবে গোলাপি কালো, আগে যদি শ্যামলা থাকতো তো হয়ে যাবে কি বলে গোলাপি শ্যামলা। মানুষ বলবে গোলাপি এখন কোথায়, তো গোলাপি এখন MIP জব স্টাডিজে ক্লাস করতেছে নাকি, ব্যাপারটা এরকম। অর্থাৎ সত্যি বলছি, দিস নট ফান, কালার চেঞ্জ হয়ে যেতে পারে তোমার। এছাড়াও বলতেছেন বিজ্ঞানীগণ, মার্কিন একজন গবেষক, টমেটো গাজর থেকে ক্যান্সারের অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করতেছে। অ্যান্টিজেন তৈরি করলে অ্যান্টিবডি, তাহলে এই ক্যান্সারের অ্যান্টিবডি যেগুলার রেগুলার 6 মাস যে খাবে তার রক্তের মধ্যে, ওরা বলতেছে যে রক্তের মধ্যে ক্যান্সার অ্যান্টিবডি তৈরি হতে পারে। 6 মাস যদি কেউ গাজর খায় ও রক্তের মধ্যে কি তৈরি হতে পারে বলছে, অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি অ্যান্টিবডি? ক্যান্সার অ্যান্টিবডি তৈরি হতে পারে। সুতরাং কতটা ইম্পর্টেন্ট। সুতরাং ভিটামিনের গল্প শেষ। আবার বলি, এ অপর নাম রেটিনল বা ক্যারোটিন। ভিটামিন এর অপর নাম রেটিনল বা ক্যারোটিন। ওকে, হলুদ রঙের পাকা ফল, যে কোনো ছোটো মাছ, গাজর, টমেটো, মিষ্টি কুমড়া স্পেসিফিক। আরেকটা এভারেজ কথা বলতে ভুলে গেছি, এখন মনে পড়ছে, যে কোনো সবুজ শাক, যে কোনো সবুজ, ওকে, সবুজ না বলি, যে কোনো বর্ণের শাক, সবুজ হোক আর লাল হোক আর কালো হোক, যে কোনো বর্ণের শাক, যে কোনো বর্ণের শাক। দেখো স্পেসিফিক বলছি খালি মাত্র 3টা, তাহলে ওই 3টার গুরুত্ব একটু বেশি, গাজর, মিষ্টি কুমড়া আর টমেটো। যে কোনো মাছ, ছোটো মাছ, যে কোনো হলুদ রঙের ফল, যে কোনো ধরনের শাক, সবুজ শাক হোক লাল শাক হোক, কী আছে? ভিটামিন এ আছে। অভাবে কী হবে? রাতকানা রোগ। কী হবে বলো? রাতকানা রোগ। বাস, ভিটামিনের গল্প শেষ। এবার দেখো আমরা আগে অ্যাডেক পড়ব, অর্থাৎ ADE কে এই 4টা আগে। এবার আছে ভিটামিন ডি, VD। এইটার অপর নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডির অপর নাম ক্যালসিফেরল। ভিটামিন ডির অপর নাম। কোথায় পাবা ভিটামিন ডি? ভিটামিন ডি কোথায় পাবে? ভিটামিন ডিকে খুঁজতে গেলে সবার আগে তোমার সূর্যের আলো খুঁজতে হবে। অর্থাৎ সূর্যের আলোই তোমার রক্তের মধ্যে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করবে। ওকে, খাবার খেতে হবে ভিটামিন ডি যুক্ত খাবার। আর রোদের মধ্যে প্রতিদিন 20 মিনিট থাকতে হবে, সূর্যের আলোর মধ্যে 20 মিনিট। অর্থাৎ সূর্যের অতি বেগুনি রশ্মি ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। তাহলে সূর্যের অতি বেগুনি রশ্মি ভিটামিন ডি তৈরিতে কি বলছি? সহায়তা করে এটা। আর স্পেসিফিক খাবারের কথা বলি, যে কোনো রকমের হলুদ রঙের, যে কোনো রকমের স্নেহজ খাবার, দুধ, দই, ঘি, পনির, মাখন। ওকে, দুধ, দই, মাখন, মাছের তেল, এখানেও ছোট মাছ আছে, এখানেও সামুদ্রিক মাছ আছে। এগুলোর মধ্যে কি ভিটামিন ডি আছে। কারণ এই খাবারগুলো খাওয়ার পরে রোদের মধ্যে 20 মিনিট থাকতে হবে। সূর্যের হালকা আলো, মিষ্টি আলো, এই হালকা আলো, সূর্যের হালকা আলোর মধ্যে 20 মিনিট থাকতে হবে। সূর্যের অতি রশ্মি ভিটামিন ডি তৈরিতে তোমার মধ্যে সহায়তা করবে। তাহলে সূর্যের অতি রশ্মি ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। তোমাকে খেতে হবে দুধ, দই, পনির, মাখন, মাছের তেল, ছোট মাছ, সামুদ্রিক মাছ। ভিটামিন ডির অভাবে বাচ্চাদের ক্ষেত্রে যে রোগ হয় তার নাম রিকেটস। বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস মানে হাড় বেঁকে যায়, হাড় কি বাঁকা হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস।
বাচ্চাদের ক্ষেত্রে কোন রোগ হবে বলো? রিকেটস। বাচ্চাদের ক্ষেত্রে কোন রোগ হবে? রিকেটস। বাচ্চাদের ক্ষেত্রে কোন রোগ? রিকেটস। রিকেটস মানে হাড় বেঁকে যায়। হাড় কি বেঁকে যায়? বড়দের ক্ষেত্রে হবে অস্টিওম্যালেশিয়া। বাচ্চাদের ক্ষেত্রে পোলিওর মতন হাড় বেঁকে যায়। বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া। অস্টিওম্যালেশিয়া বড়দের ক্ষেত্রে কি বলতে বলো? অস্টিওম্যালেশিয়া। বড়দের ক্ষেত্রে কি? অস্টিওম্যালেশিয়া। এটা হাড় ক্ষয় হয়ে যাবে। বাস, ভিটামিন ডির গল্প শেষ। আমি বলছি সূর্যের অতিপনষ্টে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। দুধ, দই, পনির, মাখন, ঘিও লিখতে পারো, ঘি, মাখন, ওকে, মাছের তেল, ছোট মাছ, সামুদ্রিক মাছ ইত্যাদি ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। ছোট মাছের কাঁটা আর কি। ওকে, অভাব বাচ্চাদের ক্ষেত্রে হবে রিকেটস। শিশুদের ক্ষেত্রে কোন রোগ হয়? রিকেটস, পরীক্ষায় খুব আসে। আর বড়দের ক্ষেত্রে হবে অস্টিওম্যালেশিয়া। কে বলো? অস্টিওম্যালেশিয়া। বড়দের ক্ষেত্রে কি হবে? অস্টিওম্যালেশিয়া। বাস, ভিটামিন ডির গল্প শেষ। বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া, বাচ্চাদের ক্ষেত্রে কি বলছে? রিকেটস। এইবার আসি আমরা ভিটামিন ই, ভিট ই। এর অপর নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ইর অপর নাম টোকোফেরল। ভিটামিন ই অপর নাম কি বলো? টোকোফেরল। উৎসটা একটু পরে লিখি, কোথায় পাওয়া যাবে পরে, আগে তোমাদের একটু ভয় পাওয়া দেই, রোগের নাম লিখি। ওকে, তাহলে এই ভিটামিন ইর অভাবে যেটা হবে, ছেলে ও মেয়ে উভয়ের প্রজনন ক্ষমতা হ্রাস পাবে। ভয় পেয়ে গেলা? প্রজনন ক্ষমতা হ্রাস পাবে। দীর্ঘদিনের অভাবে বন্যা হয়ে যেতে পারে। ডাক্তারের কাছে গেলেই তোমার ভিটামিন ই আগে টেস্ট করবে, প্রোল্যাক্টিন লেভেল টেস্ট করে দেখবে। প্রোল্যাক্টিন একটা হরমোনের নাম। প্রোল্যাক্টিন বাড়লে ভিটামিন ই কমে যাবে, আর ভিটামিন ই কমে গেলে প্রোল্যাক্টিন বেড়ে যাবে। এই দুটো হচ্ছে ব্যস্তানুপাতিক, প্রোল্যাক্টিন এবং ভিটামিন ই। কি বলছি বলো? প্রোল্যাক্টিন আর ভিটামিন ই কি বলছি? ব্যস্তানুপাতিক। তোমার শরীরের মধ্যে ভিটামিন ই কমে গেলে প্রোল্যাক্টিন লেভেল বেড়ে যাবে। প্রোল্যাক্টিন লেভেল বেড়ে গেলে তোমার ফার্টিলিটি কমে যাবে। ফার্টিলিটি কি কমে যাবে? কথা কি বুঝতে পেরেছো কিনা? সুতরাং তুমি তুমি রিক্সের মধ্যে পড়ে যেতে পারো। ওকে, কথা কি বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা আমরা এখন বলতেছি যে তোমার এক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ের প্রজনন ক্ষমতা হ্রাস পাবে এবং দীর্ঘদিনের অভাবে কী হয়ে যাবে? বন্ধ হয়ে যেতে পারে। কী হয়ে যাবে? বন্ধ হয়ে যেতে পারে। কোন ভিটামিন হবে? ভিটামিন ই। এখন তোমার মনে হচ্ছে স্যার কই পাবো? ভয় পাওয়ার কোনো কারণ নাই। অ্যাভারেজ খাবারের মধ্যে ভিটামিন ই পাওয়া যায়। দেখো, মাছের তেল, আবারও সেই মাছের তেল, অঙ্কুরিত ছোলা, ভেজা কাঁচা ছোলা রাত্রে ভেজা রাখবা, পরের দিন খাবা। অনেক শক্তি, এখানে এনার্জি আছে, ক্যালোরি আছে। অঙ্কুরিত ছোলা, মাছের তেল, অঙ্কুরিত ছোলা। কি বলছি বলো? মাছের তেল, তারপরে কি বলছি? অঙ্কুরিত ছোলা। মাছের তেল, অঙ্কুরিত ছোলা, মাছের তেল, অঙ্কুরিত কি বলছি? ছোলা। তারপরে কি বলবো? মাছের তেল, অঙ্কুরিত ছোলা, আর কি বলবো? ও, ডিমের কুসুম, কলিজা। আবার ডিমের কলিজা চিন্তা করো না, কলিজা, যে কোনো কলিজা, মুরগির কলিজা, গরুর কলিজা, খাসির কলিজা। ওকে, আর এই যে প্রেম ফল, ছেলেমেয়েরা প্রেম করতে গিয়ে প্রেম ফল খায় না। তুমি স্যার প্রেম ফল কি? বাদাম, শোনো, বাদাম ওইটা, এই যে বাদাম, যে কোনো বাদাম, চীনা বাদাম হোক আর কাঠ বাদাম হোক আর ওই কাজু বাদাম হোক, বাদাম, এগুলোর মধ্যে কি আছে? ভিটামিন ই। মাছের তেল, অঙ্কুরিত ছোলা, ডিমের কুসুম, কলিজা, বাদাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট তো বলি না, কলা সবচেয়ে অ্যাভেলেবেল। কলার মধ্যে কি আছে বলো? ভিটামিন ই। পৃথিবীতে যতগুলো ফল আছে এর মধ্যে সবচেয়ে পুষ্টি সমৃদ্ধ ফলের নাম কলা। এখানে যে কি আছে, মানে দুধের পরের খাবারের নাম কলা। তার মানে বোঝো কত কি আছে এখানে। সব বেশি করে কলা খাও, স্টুডেন্ট মানুষ বেশি করে কলা খাবে। ওকে, মাছের তেল, অঙ্কুরিত ছোলা, ডিমের কুসুম, কলিজা, কলা, বাদাম। মাছের তেল,
অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত ছোলা, ডিমের কুসুম, কলিজা, কলা বাদাম। অভাব বলতে ছেলে ও মেয়ে উভয়ের প্রজনন ক্ষমতা, সেক্সুয়াল প্রোডাক্টিভিটি হ্রাস পায় এবং দীর্ঘদিন অভাবে কী হয়ে যেতে পারে বলো, বন্ধা হয়ে যেতে পারে, বন্ধা হয়ে যেতে পারে। এই গেল ভিটামিন ইর গল্প। ভিটামিন অপর নাম কি? টোকোফেরল। কি বলছি বলো? টোকোফেরল। ভিটামিন ই এর অপর নাম টোকোফেরল, টোকোফেরল। নেক্সট চলে আসি আমরা। ওকে, এবার হচ্ছে ভিটকে। ভিটকের অপর নাম ফাইটোমেনাডিয়ন। ভিটামিন কে এর অপর নাম কি বলছি বলো? ফাইটোমেনাডিয়ন। ভিটামিন কে এর অপর নাম ফাইটোমেনাডিয়ন। কি বলছি বলো? ভিটামিন কে এর অপর নাম কি? ফাইটোমেনাডিয়ন। ভিটামিন কে এর অপর নাম ফাইটোমেনাডিয়ন। বলো কি বলছি? ভিটামিন কে এর অপর নাম ফাইটোমেনাডিয়ন। কি বলছি বলো? ফাইটোমেনাডিয়ন। ভিটামিন কে এর অপর নাম কি? ফাইটোমেনাডিয়ন। উৎস, উৎস ডাবের পানি, ডিমের কুসুম। আবার উল্টা করে লেখো না, ডাবের কুসুম, ডিমের পানি, লেখছো নাকি? ওটা লেখো না, ডাবের পানি, ডিমের কুসুম। ওকে, আবার লেখো ডাবের কুসুম, ডিমের পানি, লেখো না। ওকে, আবারও সেই কলা, কলার মধ্যে প্রচুর আছে, বাদামও আছে। ওকে, এগুলা কি? ডাবের পানি, ডিমের কুসুম, কলা, বাদাম, এগুলোর মধ্যে কি আছে? পটাশিয়াম আছে। কি আছে বলো? পটাশিয়াম আছে। কে? ফাইটোমেনাডিয়াম। ফাইটো ভিটামিন কে, ফাইটোমেনাডিয়াম। একে পটাশিয়াম বলতেছি মানে কে দেখতে কে, পটাশিয়াম প্রতি কে, তো তাই বলতেছি। কিন্তু এই ভিটামিন কে, ফাইটোমেনাডিয়াম, ডাবের পানি, ডিমের কুসুম, কলা, বাদাম, এখানে কি আছে? ভিটামিন কে। অভাবে হচ্ছে রক্ত জমাট বাঁধে না। তোমাকে বলবে যে কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না? ভিটামিন কে। যাদের ভিটামিন কে এর ঘাটতি কোথাও কাটা গেলে, মনে করো সার্জারি করছে বা ডেলিভারি কেস, বাচ্চা ডেলিভারি করেছে, সিজারিয়ান, বাচ্চা সিজার করে বের করে না, তো সেক্ষেত্রে তার রক্ত বন্ধ হতে চাবে না, খুব রিস্ক। সুতরাং ভিটামিন কে এর ঘাটতি হওয়া যাবে না। এই গেল অ্যাডেকের গল্প। তাহলে এ রেটিনল বা ক্যারোটিন অভাবে রাতকারক। ডি ক্যালসিফেরল অভাবে, বড়দের ক্ষেত্রে হবে অস্ট্রোম্যালেশিয়া, ছোটদের ক্ষেত্রে হবে রিক্যাটস। রিক্যাটস মানে কি? হাড় বেঁকে যাওয়া। ই ই টোকোফেরল, টোকোফেরল সেক্সুয়াল প্রোডাক্টিভিটি হ্রাস, দীর্ঘদিনের অভাবে হতে পারে বন্ধা। কি হতে পারে বলো? বন্ধা। এরপরে কে, কে ফাইটোমেনাডিয়ন, 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 ফাইটোমেনাডিয়ন। কে অভাবে কি হবে হলো? রক্ত জমাট বাঁধে না। এই গেল অ্যাডেকের গল্প। এই চারটাকে বলা হয় ফ্যাট সলিবেল বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এবার আমরা আসি ওয়াটার সলিবেল যে দুইটা, সেই দুটা। ওয়াটার সলিবেল ভিটামিন দুইটার মধ্যে একটা মনে করো ভিটামিন সি, ভিট সি, এটা অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অপর নাম কি বলেছি বলো? অ্যাসকর্বিক অ্যাসিড। কি বলছি বলো? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি অপর নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। সবচেয়ে অ্যাভেলেবেল, সবচেয়ে বেশি অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায়। এটার উৎস কি? এই যে বিষণ্ণ হয়ে গেছো তোমরা, পরন্তু বিকালবেলায় সন্ধ্যার সময় দেখবা মুখ ভার করে আসো, মনে হাসি নাই, হৃদম নাই, ভিটামিন সির ঘাটতি হয়ে গেছে। ভাই এক গ্লাস লেবুর শরবত খাও, নিমিশেই চাঙ্গা চাঙ্গা লাগবে। বুঝো নাই কথাটা? ভিটামিন সি যুক্ত খাবার না খেলে অল্প হবে। ভিটামিন সি 24 ঘন্টার বেশি থাকে না, প্রতিদিন একটু একটু করে খেতে হবে। মেসে থাকো কিছু নাই, কাঁচামরিচ খাও, তবু লাভ আছে। ভিটামিন সির ঘাটতি হলে বিষণ্ণতা হবে। কিছু লোক আছে না, দেখবো হলে ঘুম থেকে উঠে বলছে, দোষ কেমন আছিস? আর জীবন নাই, ভাইঙ্গা চুরে পড়ে গেছে। ওর কিছু ভিটামিন সি জোর করে ধরে, ওর মুখের মধ্যে লেবু চিপে দাও, কয় কেমন লাগতেছে? কয় হ্যাঁ একটু ভালো লাগতেছে। আবার কিছু লোক দেখবা, কিছু দেখবে যে সবসময় ফ্রাস্ট্রেশনে ভোগে, হতাশ, আল্লাহ আমার সে দুঃখ কারো নাই। ওরও ভিটামিন সির অভাব। জোর করে ধরে ভিটামিন সি খাওয়া বাবা। মেয়েরা যারা বিয়ে করছো, তোমাদের স্বামীর খুব বেশি মেজাজ খালি খটমট খটমট করে, বাসায় ঢুকলেই এটা রাগারাই, এটা রাগারি, কি করে সেটা রাগারি করে, ঢোকার সাথে সাথেই এক গ্লাস লেবুর শরবত, ঠান্ডা লেবুর শরবত দাও, ভিটামিন সি খাওয়ার পরে কুল হয়ে যাবে, তোমাকে মনের অজান্তে আই লাভ ইউ বলে ফেলবে। বুঝলি কতটা? সো ভিটামিন সি তোমার মধ্যে একটা স্নায়বিক মানে কুলনেস,
সজীবতা দেখা দিতে পারে, এটা বেশি থাকলে। অভাব হলে আবার সমস্যা হবে। সুতরাং স্বাভাবিক থাকতে হবে, বেশিও থাকা যাবে না, কমও থাকা যাবে না। তো আমি বলতেছি ভিটামিন সির অল্প হবে বিষণ্ণতা, আর একটু বেশি হবে ক্ষতস্থান শুকাবে না। কোথাও কাটা গেলে তোমাকে দেখবে যে ডাক্তার সিবিট খেতে দেয়, ভ্যাকসিন গুলো সিবিট, ঘা হলে সিবিট, কারণ দ্রুত তাদের ক্ষতস্থান শুকিয়ে যায়। আর একটু বেশি অভাব হতে হলে হবে কি, ভিটামিন সির আর একটু বেশি অভাব হলে সর্দি কাশি জ্বর হতে পারে। এই যে কোভিড-19 বা নভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের সবাইকে, আমিও কোভিড-19 পজিটিভ ছিলাম, আমাকেও প্রচুর ভিটামিন সি খাইতে বলেছিল ডাক্তার। আমি একদম 4টা লেবু এমনি করে সিপে রস বার করে ডক ডক করে গিলে ফেলতাম, এবং আমি মাত্র 3-4 দিন একটু জ্বরে ভুগছিলাম, আর তেমন কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এই হচ্ছে কথা। আমারও কোভিড-19 পজিটিভ হয়েছিল। তো ভিটামিন সি তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। তা অল্প হবে সর্দি কাশি জ্বর, ক্ষতস্থান শুকাবে না, বিষণ্ণতা, হতাশ, ফ্রাস্ট্রেশন, ওর ভিটামিন সির অভাব। যদি দীর্ঘদিন অভাব হয় তখন হবে স্কারবি। তাহলে বলিস অভাবজনিত লক্ষণ এখানে লিখি, সাময়িক অভাব বা অল্প অভাব, অল্প হবে বিষণ্ণতা, সর্দি কাশি জ্বর, ক্ষতস্থান শুকাবে না। অল্প বিষণ্ণতা, সর্দি কাশি জ্বর, ক্ষতস্থান শুকাবে না। ওকে, দীর্ঘদিন হবে স্কারভি। দীর্ঘদিন হবে যে রোগ হয় তার নাম কি বলছি বলো? স্কারভি। দীর্ঘদিন হবে কোন রোগ হয়? স্কারভি। তাহলে অল্প বিষণ্ণতা, সর্দি কাশি জ্বর, ক্ষতস্থান শুকাবে না, দীর্ঘদিন হবে কোন রোগ হবে বলে? স্কারভি। দীর্ঘদিন যদি ঘাটতি থাকে তাহলে কোন রোগ হতে পারে বলে? স্কারভি। অল্প বিষণ্ণতা, সর্দি কাশি জ্বর, ক্ষতস্থান শুকাবে না, দীর্ঘদিন হবে কোন রোগ হবে বলে? স্কারভি। মনে থাকবে তো? হ্যালো, দীর্ঘদিন হবে কোন রোগ হবে বলছি বলো? স্কারভি। মনে থাকবে? বাংলাদেশে স্কারভি হয় না। স্কারভি কি? দাঁতের গোড়ায় ঘা হয়ে দাঁত ফুলে পড়বে এমন রোগ। ওকে, এটা আমার দেশে হয় না, ওগুলা অন্য দেশে হয়। সেটা ভিটামিন সি পাওয়া যাবে কোথায়? এটার অ্যাভারেজ উৎস হচ্ছে যে কোনো টক জাতীয় ফল, যে কোনো টক জাতীয় ফল। তাহলে যে কোনো টক জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি আছে, যে কোনো টক জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি আছে, যে কোনো টক জাতীয় ফল। বোঝো না এই কথাটা? স্পেসিফিক কিছু কথা আসি। স্পেসিফিক কথা হচ্ছে তোমার আমলকিতে 75% ভিটামিন সি আছে। তাহলে পরীক্ষায় যদি আসে ভিটামিন সির ভান্ডার কোনটি, সবচেয়ে ভিটামিন সি পাওয়া যায় কোনটি, বলবা কি? আমলকি। লাগবে আমলকি। 75%। অপশনে যদি আমলকি না পাও তাহলে পেয়ারা। কি বলো? পেয়ারা। আমলকির পরপরে যেটা সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারা, কাঁচামরিচ, লেবু, কমলা লেবু ইত্যাদি। তাহলে আমলকি, পেয়ারা, কাঁচামরিচ, লেবু, কমলা লেবু ছাড়াও যে কোনো টক জাতীয় ফল কিছু না কিছু আছে। তুমি স্যার তেঁতুল তো টার্টারিক অ্যাসিড আছে, তেঁতুলের টার্টারিক অ্যাসিড, তেঁতুল তো কি হয়েছে, ওখানে একটু হলেও ভিটামিন সি আছে। একটা খাবারের মধ্যে একটা ভিটামিন থাকে না, 2, 3, 4, 5, 6 প্রকার থাকতে পারে, কোনো সমস্যা নেই। তোমার কি সমস্যা? বোঝো না এই কথাটা? কথা কি বোঝা গেছে কিনা? সুতরাং টক যেখানে ভিটামিন সি সেখানে কিছু হইলেও আছে, এই হচ্ছে কথা। শুধু মরিচের ক্ষেত্রে ভিন্নতা, ঝাল কিন্তু ভিটামিন সি। ওই যে কাঁচা মরিচ। সুতরাং ম্যাচে থাকো যারা, রেগুলার শাকসবজি খাইতে পারো না, ভিটামিন সি পাও কম, ফলমূল কম, কাঁচামরিচ খাও 3 বেলা, সমস্যা নেই। ওকে, তো ভিটামিন সির গল্প শেষ। নেক্সট তাহলে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। বলো কি? অ্যাসকর্বিক অ্যাসিড, যে কোনো টক জাতীয় ফল, আমলকি ভিটামিন সির ভান্ডার, না থাকলে পেয়ারা, কাঁচামরিচ, লেবু, কম লেবু। অল্প হবে বিষণ্ণতা, সর্দি কাশি জ্বর, বিষণ্ণতা হতাশায় ভোগে, ওর কি? ভিটামিন সির ঘাটতি। মন খারাপ থাকলে দেখবে, হাসি না আসলে একটু ভিটামিন সি খাও, দেখবে যে বেশ চাঙ্গা লাগতেছে, মনে হচ্ছে পেটের মধ্যে কেউ কাতুকুতু দিচ্ছে, একা একা হাসবা। জীবন একটা ছোট জায়গা, এখানে হতাশ হবা তো তুমি হেরে যাবা। অলওয়েজ yes I can do, yes I can do, yes I can do, fight, just kick the sorrows from your life, just kick the sorrows from your life, just kick the sorrows from your life. জীবনে কোনো দুঃখবোধ থাকবে না। কথা কি বুঝতে পেরেছো না? ভিটামিন সি বেশি করে খাবা। এরপরে আমরা আসি আমাদের বি কমপ্লেক্সের গল্প। তো কমপ্লেক্স মানে কি? জটিল। এখানে অনেকগুলো আছে কমপ্লেক্স। বি কমপ্লেক্স, তাহলে এটা তো আর অপর নাম হবে না।
অনেকগুলো আছে এখানে B1 থেকে B12 পর্যন্ত। বি কমপ্লেক্সের উৎস হচ্ছে চা পাতা, বৃষ্টির পানি, ঢেকি ছাটা চাল, ঢেকি ছাটা চাল। এই যে ঢেকি আছে না, ঢেকি ঢেকি ওকে বৃষ্টির পানি, ঢেকি ছাড়া আবারও সেই বাদাম। প্রতিদিনে 10 টাকার করে বাদাম খাবা, 5 টাকার 10 টাকার বাদাম খেয়ে নেবা। গ্রামে হলে 5 টাকা, ঢাকা শহরে হলে 10 টাকা খাবা, কারণ গ্রামের 5 টাকার অত্যুক, ঢাকা শহরে 10 টাকা সেম বাদাম। তো এমন অবস্থায় তুমি বাদাম খাবা, যে কোনো বাদাম। স্টুডেন্ট মানুষ এমনি চীনা বাদাম খাও, এর মধ্যে বি কমপ্লেক্স আছে। চা খেতে হবে, লাল চা, র চা, দুধ চা, মালাই চা, ডাল চা খাওয়া যাবে না। চা পাতা, বৃষ্টির পানি, ঢেকি ছাড়া চাল। এই জন্য আবার সারাদিন বৃষ্টির ভিজায় নিউমোনিয়া বানায়ও না। বৃষ্টির পানি হালকা হালকা, এর মধ্যে কিন্তু বি কমপ্লেক্স। এর অভাবে একটা কঠিন রোগ হয়, তার নাম কি? বেরি 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 বেরি। ছোটবেলায় বঙ্গবন্ধু, আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলায় যে কঠিন রোগে ভুগছিল তার নাম বেরি বেরি। ওনার বাবা শেখ লুৎফুর রহমান ওনাকে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে বা কলকাতায় নিয়ে চিকিৎসা করার পর উনি সুস্থ হয়েছে। তাহলে এই যে বেরি বেরি রোগ, বেরি বেরি বলো কি? বেরি বেরি রোগ। এই যে বেরি বেরি রোগ, এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে বেরি বেরি রোগ। এই বেরি বেরি রোগ এটা হচ্ছে তোমার পুরা খাদ্যনালী, রক্তনালীর ভেতরে ঘা হয়ে যায়, একেবারে কোনো কিছু খাইতে পারে না, অপুষ্টির মতন কিছুটা লক্ষণ দেখা যাবে একেবারে। তো মারা যাওয়ার সুযোগ থাকে। সুতরাং এই রোগটা হবে বি কমপ্লেক্সের ঘাটতিতে হতে পারে। ওকে, তারপরে এটাকে একটু ভাগ করি, সব ভাগ পড়ার মাত্র 4টা। মনে করো B1, এটা অপর নাম থায়ামিন। তাহলে পরীক্ষায় যদি আসে বঙ্গবন্ধুর ছোটবেলায় যে কঠিন রোগে ভুগেছিল তার নাম কি, তাহলে কি বলবো? বেরি বেরি রোগ। কোন ভিটামিন হবে? বি কমপ্লেক্স। B1 এর অপর নাম থায়ামিন, উৎস সেম দিলাম, অভাব দিলাম শিশুর অ্যানিমিয়া। তাহলে শিশুর অ্যানিমিয়া হয় কোনটা হবে বলো? B1। তারপরে B2, B2 এর অপর নাম হচ্ছে তোমার রিবোফ্লাভিন। রিবোফ্লাভিন, B2 এর অপর নাম রিবোফ্লাভিন। এটাও উৎস সেম দিলাম। এটা হচ্ছে তোমার ঠোঁটে মুখে জিহ্বায় ঘা হয়। ঠোঁটে মুখে জিহ্বায় ঘা হয়, কোনটা হয়ে গেল? B2। এবার লেখো B6, এটা হচ্ছে পাইরোডক্সিন। পাইরোডক্সিন B6, এটা হচ্ছে তোমার B6 না পাইরোডক্সিন, এটা হচ্ছে শিশুর ওজন হ্রাস। বেসিক্যালি শিশুর ওজন হ্রাস বেসিক্যালি বি কমপ্লেক্স ঘাটতি শিশুদের হয় আর মেয়েদের হয়, কারণ বাচ্চা আর মেয়ে তো একই কাছাকাছি, তাই না? 14 বছর বয়সে একটা বাচ্চা বিয়ে করেছে, 16 বছরের আগেই উনি এক সন্তানের জননী। জাতিসংঘের আইন 18 বছর পর্যন্ত সবাই শিশু। এখানে 16 বছরের মা আর বাচ্চা এক, মা ও শিশু, শিশু ও শিশু। মা ও শিশু উভয়কে ভিটামিন এ ক্যাপসুল খান। তাহলে ভিটামিন এ ক্যাপসুল মা ও শিশু উভয়কে খান। এখন তুমি বলো স্যার কীভাবে সম্ভব? পৃথিবীতে কোনো হসপিটাল দেখবে না যে কী বলে ড্যাডস অ্যান্ড সন্স, ফাদার্স অ্যান্ড সন্স নাই, কিন্তু হসপিটাল আছে মামস অ্যান্ড কিডস। মামস অ্যান্ড কিডস, মা ও শিশু হসপিটাল, কারণ মা শিশু একই রকমের কাছাকাছি। মায়েদের বৈশিষ্ট্য শেষ পর্যায়ে পর্যন্ত একটা থাকেই, মিল থাকে শিশুদের মতন, কিছুটা থাকে, আবার কিছুটা আবার ভয়ঙ্কর হয়ে যায়। যেমন মনে করো যে ছোটো বাচ্চারা দেখলে হ্যাঁ চকলেট খাবো চকলেট খাবো চকলেট খাবো এরকম করে, আবার দেখবে যে তোমার বয়স্ক বয়স্ক মহিলারাও আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো এরকম করে। হ্যাঁ বুঝলেন, এই কথাটা একই রকম ব্যাপার। তো শিশুদের এবং মাদের হতে পারে বি কমপ্লেক্সের ঘাটতি, মা ও শিশুর সাবধান। তাহলে B6 পাইরোডক্সিন শিশুর ওজন হ্রাস পাবে, শিশুর ওজন হ্রাস পাবে। এবার B12, এটা অপর নাম হচ্ছে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন এটা হচ্ছে তোমার কি হতে পারে? অ্যানিমিয়া।
B12 সায়ানোকোবালামিন অভাবে কি হবে বলো অ্যানিমিয়া, কি হবে বলো অ্যানিমিয়া, সায়ানোকোবালামিন কি হয় বলো অ্যানিমিয়া। কাদের? বড়দের, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, শিশুদের ক্ষেত্রে হচ্ছে B1, এটা অ্যানিমিয়া বড়দের, বিশেষ করে মাদের। বুঝলেন এই কথাটা? তো এই হলো ভিটামিনের গল্প। ইন ব্রিফ, এ রেটিনল বা ক্যারোটিন অভাবে রাতকানা, ডি ক্যালসিফেরল অভাবে শিশুদের রিকেটস, বড়দের অস্টিওম্যালেশিয়া, ই টোকোফেরল সেক্সুয়াল প্রোডাক্টিভিটি হ্রাস, দীর্ঘদিন হবে বন্ধ হতে পারে, কে ফাইটোমেনাডিয়ন রক্ত জমাট বাঁধবে না, সি অ্যাসকর্বিক অ্যাসিড অল্প হবে বিষণ্ণতা, আর একটু বেশি অভাব ক্ষতস্থান শুকাবে না, সর্দি কাশি জ্বর, দীর্ঘদিন অভাব 6 মাস অভাব হতে পারে স্কারবি, আমার দেশে এগুলো হয় না। বি কমপ্লেক্স চাপাতা বৃষ্টির পানি ঢেকি ছাটা চাল প্রেম ফল মানে চীনাবাদাম, বি কমপ্লেক্স আছে অভাবে বেরি রক বঙ্গবন্ধু হয়েছিল। B1 থায়ামিন শিশুর এনিমিয়া, B2 রিবোফ্লাভিন ঠোঁটে মুখে জিহ্বায় ঘা হতে পারে, B6 পাইরক্সিন শিশুর ওজন হ্রাস, B12 সায়ানোকোবালামিন মানে হচ্ছে এটা হচ্ছে বড়দের এনিমিয়া হতে পারে। কি হতে পারে বড়দের বলো? এনিমিয়া। কথা কি বুঝতে পেরেছো কিনা? নেক্সট টপিক। হয়েছে বাস, লেখা হয়ে গেলে এখন নতুন হিডিং। আমার ভিটামিনের গল্প শেষ, ভিটামিনের ডিটেলস পড়াইছি। আচ্ছা এবার একটু হিডিং নেব খনিজ পদার্থ, খনিজ মিনারেল মুছে পেলাম। ওকে, ভিটামিনের গল্প শেষ। এইটাই বড়, ওগুলা তো অল্প অল্প। কি লিখবো বলো? এটা হচ্ছে তোমার খনিজ বা মিনারেল। খনিজ পদার্থ, খনিজ তো দুইটা মোটামুটি পরীক্ষায় বেশি আসছে, একটা হচ্ছে আয়রন, একটা হচ্ছে আয়োডিন। আয়রন লেখি আগে, এর প্রতীক কি Fe। আয়রন পাওয়া যাবে কোথায়? কসু চিটাঙ্গের ভাষায় কসুকে ওরা বলে হসু, মানে ওদের ভাষায়, চিটাঙ্গের ভাষায় তোমরা যারা আসো কেউ যদি থেকে থাকো, ওরা ক ইজ কনভার্টেড টু হ, মানে কালাম কি বলবে হালাম, তাহলে কসুকে বলে হসু। আমি বললাম যে হসু এটা কেমন কথা? কথা জি স্যার মিঠা হদু, মিষ্টি কুমড়া মানে মিঠা হদু, মানে ক ইজ কনভার্টেড টু হ। আমি আগে ওদের ভাষা বুঝতাম না, পরে আস্তে আস্তে বুঝে গেছি। এরপরে বলা হচ্ছে যে স্যার তাহলে কলাকে কি বলো তোমরা? কলা কেলা। কেন? কলা তো হওয়া শুধু হলা, ক এর জায়গায় হ বলবা। কয় না স্যার এটা নিপাতনে সিদ্ধ, এখানে কোনো রুলস চলবে না। নিপাতনে সিদ্ধ। এবার কমলা তাহলে কি বলা উচিত? হমলা ক ইজ কনভার্টেড টু হ, হমলা বলো। কয় না স্যার এটা তো হলা। কেন? মটা গেল কোথায় মাঝখানে? হমলার ম হইতো, ম দিয়ে হলা, দোকানে যা বলছে হলা হালি হতো, মানে কমলার হালি কত, তো সব হলা হালি হতো। তখন কয় স্যার এটা আসলে মধ্যপদ লুপি। বুঝুন এই কথাটা? নিপাতনে সিদ্ধ একটা কেলা, এটা হচ্ছে মধ্যপদ লুপি। তো এই কসুর মধ্যে প্রচুর আয়রন আছে। যে সমস্ত খাবার কাটলে চাকু বা বটি কালো হয়ে যায় তার মধ্যে আয়রন আছে। আপেল সকালে কেটে রাখছো, বিকালবেলা কালো হয়েছে, ওখানে কোনো আয়রন নেই। ওখানে বিকালবেলা কালো হয়েছে, কারণটা হচ্ছে বিকালবেলা ওটা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইডে রূপান্তরিত হয়ে গেছে। অক্সাইড বাতাসের সাথে বিক্রিয়া করে অক্সাইড, তাই ওটা হয়েছে কালো। আসলে ভাই ওটা কালো হবে, আমি তো খাবারের কালো হওয়ার কথা বলি নাই, আমি বলছি চাকু বা বটি কালো হবে, তার নাম ওখানে আয়রন আছে। পেয়ারা, পুঁইশাক, তাহলে আয়রন কি কি বলছি বলো? কসু উৎস, পেয়ারা, পুঁইশাক,
ওকে, এগুলোর মধ্যে কি আছে? আয়রন আছে। বোঝেন? কলার মোচা প্রচুর আয়রন। কলার সামনে যেটা থাকে, কলা হওয়ার পর এক্সটেনশন যেটা থাকে, মানে যে ফুলগুলো শেষ পর্যন্ত ফলে রূপান্তরিত হতে পারে নাই, এক্সপেরিয়েন্স থাকে, ওই যে কলার মোচা, প্রচুর আয়রন। বোঝা গেছে? আয়রনের ঘাটতি হলে কি হবে? অ্যানিমিয়া। রোগের নাম কি? ওই সে অ্যানিমিয়া। হিমোগ্লোবিন থাকবে না, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগবে, তার মানে আলটিমেটলি তোমার অবস্থা খুব খারাপ হবে। এই জন্য কেউ হসপিটালে থাকলে, অসুস্থ থাকলে, তার জন্য 1 কেজি আপেল না নিয়ে 1 আঁটি কচু নিয়ে যাবা। কচু। তবে অবশ্যই হেলমেট পরে যাবা, কারণ ওই অসুস্থ রোগী তোমার কচু দেখে তোমাকে জুতা দিয়ে পিটাবে। তুমি দৌড় দিয়ে পালাতেই পারবে না। তো সুতরাং হেলমেট পরে থাকলে উনি মারার আগে তুমি সতর্ক বোঝাতে পারো, দেখো ভাই, আপেলে যা আছে তার চেয়ে অনেক বেশি পুষ্টিগুণ কচুতে। তাহলে কচুদের মধ্যে কি আছে? কচুর মধ্যে কি আছে? আয়রন। তো এরকম করে পুঁই শাক, কলার মোচা, পেয়ারা, ডালিম, এগুলো তো দাম বেশি। ডালিম, যে সমস্ত খাবার কাটলে চাকু বা বটি কালো হয়ে যায়, বুঝতে হবে এখানে কি আছে? আয়রন আছে। বুঝো না এই ব্যাপারটা? তো এগুলোর মধ্যে আয়রন অভাবে কি হবে? অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। এখন বললাম কচু খাইতে স্যার, কচু খাইলে তো গলা চুলকায়, চুলকাবেই তো। তোমার গলার মধ্যে ভাঁজ বেশি, তো কি সমস্যা? চুলকাইলে চুলকাক, একটু পরে ঠিক হয়ে যাবে। কচু জাতীয় খাবারের কোষে ক্যালসিয়াম অক্সালেট নামক দানাদার বা স্ফটিকার পদার্থ থাকে। কচু জাতীয় খাবারের কোষে ক্যালসিয়াম অক্সালেট, এটার প্রতীক হচ্ছে COO, ব্র্যাকেট ক্লোজ করে 2 দিয়ে ক্যালসিয়াম অক্সালেট নামক দানাদার পদার্থ থাকে। বলছি কচু জাতীয় খাবারের কোষে ক্যালসিয়াম অক্সালেট নামক দানাদার পদার্থ থাকে, যা সহজে গলে না। যা সহজে কি বলছি? গলে না। যা সহজে গলে না। তাহলে কচু জাতীয় খাবারের কোষে ক্যালসিয়াম অক্সালেট নামক দানাদার পদার্থ থাকে, যা সহজে গলে না, এই জন্য চুলকায়। তবে লেবু রস যদি তুমি খাও, তাড়াতাড়ি গলে যাবে। কথা কি বুঝতে পারছো না? লেবু রস খাইলে তাড়াতাড়ি গলে যাবে। তুমি লেবু রস খেলে তাড়াতাড়ি কি বলছি? গলে যাবে। সেক্ষেত্রে তুমি লেবু খাইতে পারো, আর নাও খাও তাহলে একটু পরে গলে যাবে। ক্যালসিয়াম অক্সালেট সংকেতটা মনে রাখবা, COO, ব্র্যাকেট বাইরে 2 CA। ক্যালসিয়াম জুনি 2 পাশে এসে বসছে। তোমাদের এখানে আমি আগে প্রতীক সংকেত শেখাইছি। এই গেল আমাদের খনিজ পদার্থের আয়রনের গল্প। তাহলে অ্যানিমিয়া হবে। আয়রন হবে কি হবে? বলো অ্যানিমিয়া। ক্যালসিয়াম অক্সালেট, কচু জাতীয় খাবারের কোষে ক্যালসিয়াম অক্সালেট নামক পদার্থ থাকার কারণে বা দানাদার পদার্থ থাকার কারণে গলা চুলকায়, যা সহজে গলে না, এই জন্য খুসখুস করে গলা। কথা কি বুঝতে পেরেছি কিনা? এবার আসি আরেকটা আছে আয়োডিন। আয়োডিন পাওয়া যায় সামুদ্রিক শৈবালে। তারপরে মনে করো যে সামুদ্রিক মাছ, খাবার লবণ। খাবার লবণের মধ্যে আয়োডিন দেওয়ার কথা, কিন্তু দেয় না, অসাধু ব্যবসায়ীরা দিতে চায় না। 1 চিমটি লবণ নিয়ে লেবু রস দিবা। যদি দেখো বেগুনি কালার ধারণ করেছে, তাহলে বুঝতে হবে আয়োডিন আছে। যদি মনে করে যে নাই, তাহলে আয়োডিন নাই। ওই লবণ খাওয়ার দুষ্টামি করা একই কথা। কথা কি বোঝো নাই? তারপরে আমরা খাই আর কি। এসিআই কোম্পানিতে দেখছি নাই, মোল্লা সল্টে নাই, তা আছে কোথায় তাই জানি না। তাহলে সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ, খাবার লবণ, এই 3টা খাবারেই নর্থ বেঙ্গলের ঘাটতি ছিল এক সময়। নর্থ বেঙ্গলে ছোটোবেলায় আমার বাড়ি দিনাজপুর, আমি দেখেছি রংপুর, রাজশাহী এই বিভাগগুলোর, বিশেষ করে সিরাজগঞ্জ থেকে শুরু করে এইসব এলাকায় নদীও বড়, ওই সমুদ্রও নাই, সামুদ্রিক শৈবালও নাই, আবার খোলা লবণ বিক্রি হইতো, ছোটোবেলায় দেখেছি। এখন তো ওগুলো মানুষ গরুকে খাওয়ায়, কিন্তু আগে ওগুলাই সবাই খাইতো। তো এই জন্য ওই সব এলাকার মানুষের বা স্পেশালি মহিলাদের গলগণ্ড রোগ হইতো। গলার মধ্যে এখন এক্সট্রা আর একটা ফুলে মাংস ঝুলে থাকতো, এরকম করে ঝুলে থাকতো গলার মধ্যে, এটাকে বলা হয় গলগণ্ড রোগ। তাহলে আয়োডিন অভাবে কোন রোগ হয় বলো? গলগণ্ড রোগ। তাহলে আয়োডিন অভাবে কোন রোগ হয় বলছি? গলগণ্ড রোগ। এই গেল খনিজ পদার্থের 2টা। খনিজ পদার্থের প্রধান উৎস হচ্ছে দুধ। খনিজ পদার্থের মেইন উৎসের নাম কি? দুধ, ডাবের পানি, এই দুটাই। যে কোনো খনিজ পদার্থ এখানে আছে, অনেক খনিজ পদার্থ এখানে আছে, দুধ আর ডাবের পানি।
দুধ ডাবের পানি খেলে খনিজ পদার্থের ঘাটতি অনেকাংশে মেকআপ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছি না? এরপরে তোমাদের এখানে কিছু টপিক এগুলো নিজে পড়ে নিবা। সরকারি খাবার কার্বোহাইড্রেট বলে না, কিরে শুকাই গেছিস কেন, ভাত খাইস না, শরীরে কেন শক্তি নেই, ভাত খাইস না, তার মানে কি শক্তির উৎস আছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি শক্তির উৎস, সোর্স অফ এনার্জি। ওকে, ভাত, আটা, গম, ময়দা, সুজি, আলু, এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট আছে, শর্করা। ওকে, এটা আমাদের রক্তের মধ্যে চলে যায়। যখন ভিটামিন, আমিষ কোনোটাই কোনো কামে লাগবে না, খনিজ পদার্থ, মুমূর্ষ অবস্থা, অসুস্থ, তোমাকে স্যালাইন দেওয়া হচ্ছে, ওই স্যালাইনের সাথে তোমার শরীরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ ঢোকানো হচ্ছে। কার্বোহাইড্রেটের স্টার্টিং পয়েন্ট গ্লুকোজ, তারপর ফ্যাক্টোজ, ম্যালাক্টোজ, গ্লুকোজ, হটেবার যা কিছু হোক, কিন্তু স্টার্টিংয়ে কি গ্লুকোজ, ফ্রুক্টোজ হোক, ল্যাকটোজ হোক, মানে যা কিছু হোক না কেন কেন প্রথমে স্টার্টিংটা কি বলে, স্টার্টিংটা কি গ্লুকোজ। এই গ্লুকোজ তোমার পুরো রক্তের মধ্যে ছড়িয়ে নিয়ে যাবে আরবিসি, রেড ব্লাড সেল। সে যাই হোক, আপাতত কার্বোহাইড্রেটকে বলে শক্তির উৎস। কার্বোহাইড্রেট অভাব হলে তোমার কোনোটাই কোনো কাজে লাগবে না। গরিব মানুষ খালি কার্বোহাইড্রেট খায়, কি শক্তি দেখো। আমিষ, আমিষ হচ্ছে কি মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এর নাম কি আমিষ। এর মধ্যে ডাল, সিমের বেশি ডাল, মুসুরের ডালকে গরিবের আমিষ বলা হয়। মুসুরের ডালকে গরিবের আমিষ। গরিবের আমিষ কোনটি? মুসুরের ডাল। মুসুরের ডালকে গরিবের আমিষ বলা হয়। বুঝলেন কথা? আমিষ, আমিষকে বলছি মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সবাই যেন মুসুরের ডাল। মুসুরের ডালকে গরিবের আমিষ বলা হয়, গরিবের আমিষ। মুসুরের ডালকে গরিবের আমিষ বলা হয়, কারণ 100 গ্রাম মুসুরের ডালে, 100 গ্রাম মুসুরের ডাল 100 গ্রাম গরুর মাংসের চেয়ে, 100 গ্রাম গরুর মাংসের চেয়ে বেশি প্রোটিন থাকে। গরুর মাংসের চেয়ে বেশি প্রোটিন। কথা কি বুঝতে পেরেছো না? 100 গ্রাম মুসুরের ডালে 100 গ্রাম গরুর মাংসের চেয়ে বেশি প্রোটিন থাকে। 100 গ্রাম মুসুরের ডালে 100 গ্রাম গরুর মাংসের চেয়ে বেশি প্রোটিন থাকে। মুসুরের ডালকে বলে গরিবের আমিষ। সিমের বিচিত্র আমিষ আছে, বুঝো নাই কথাটা? আমিষ, মাংস খেলে মাংস বাড়বে, শরীরে মাংস খেলে মাংস বাড়বে। বা স্নেহজাতীয় পদার্থ, আমাদের শরীরে চর্বির প্রয়োজন আছে, 50 থেকে 60 গ্রাম প্রোটিন লাগে, যেটা আমার শরীরের তাপমাত্রাকে ধরে রাখতে সহায়তা করে। বেশি লুচু হতে দেয় না, আবার উত্তপ্ত হতে দেয় না। খনিজ লবণের গল্প বলেছি, তাহলে আর বাকি আছে কি? পানি। ওকে, পানি, 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 পানি তো পানি জানি ডেলি দিন তোমাকে 3-4 লিটার পানি লাগবে। কয় লিটার পানি লাগবে? 3-4 লিটার। প্রাপ্তবয়স্ক মানুষের ডেলি দিন কত লিটার পানি লাগে বলো? 3-4 লিটার পানি লাগবে। ওকে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, খাদ্য সরবরাহ বাড়াবে, অক্সিজেন সরবরাহ বাড়াবে, এই হচ্ছে পানি। বুঝতে পেরেছো কিনা? এই মোটামুটি খাদ্য পুষ্টির গল্প। এই লেকচার 11-এর মধ্যে তোমাদের আর 2টা টপিক আছে, সেটা হচ্ছে একটু মুখে বলতে হবে। একটা হচ্ছে ক্লোনিং, একটা হচ্ছে টেস্ট টিউব বেবি। প্রথমে গল্প করি টেস্ট টিউব বেবি। হোয়াট ইজ টেস্ট টিউব বেবি? তোমরা কি মনে করো টেস্ট টিউব বেবি মানে কি? টেস্ট টিউবের মধ্যে মানুষ বলা হয় বাচ্চা, হঠাৎ করে সিনেমা নায়কজন গ্লাস ফেটে বের হয়, আসসালামু আলাইকুম পৃথিবীবাসী, কামিং ফ্রম টেস্ট টিউব, এমনটি নয়। যে সমস্ত মায়েদের জরায়ুতে জাইগোট তৈরি হয় না, মানে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে জাইগোট হয়, ভ্রূণ সৃষ্টি, সেটা হতে চায় না, স্ট্রাকচারাল সমস্যা। আবার কিছু ছেলে মানুষ বা পুরুষ মানুষ আছে যাদের শুক্রাণুর মোটিলিটি নাই। মোটিলিটি নাই মানে গতি নাই, স্পিড নাই, দৌড়াতে পারে না, সাঁতার কাটতে পারে না। সেক্সুয়াল অ্যাটাচমেন্টের পর পুরুষের শুক্রাণু মেয়েদের জরায়ুর ভেতরে, ওইখানে যে ডিম্বাণু আছে, যদি মেয়েদের শরীরে প্রতি মাসে মাত্র 24 থেকে 48 ঘন্টা বা 48 ঘন্টার জন্য ডিম্বাণু আসে প্রতি মাসে, ক্ষেত্র বিশেষে 72 ঘন্টা পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারে। এই 48 থেকে 72 ঘন্টার জন্য ডিম্বাণু 3 দিন বা 2 দিনের জন্য ডিম্বাণু আসে প্রতি মাসে। ওই সময় যদি কোনো স্পাম বা শুক্রাণু অ্যাটাক করে, ওই শুক্রাণুকে ডিম্বাণুর ভেতরে ঢুকে যেতে পারে, তার ডিম্বাণু আর শুক্রাণু জাইগোট তৈরি করে, ভ্রূণ সৃষ্টি করবে। এভাবেই আমি তুমি সবাই সৃষ্টি হয়েছি। লজ্জা পাওয়ার কিছু নাই, তোমাকে জানতেই হবে। বাঁচতে হলে জানতে হবে, না জানলে এইডস হবে, বুঝো না? জানতেই হবে। তা শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সেক্সুয়াল রিলেশন হয়েছে, স্ট্রাকচারাল সমস্যা ওয়াইফের, জাইগোট হবে না, ওনার ভ্রূণ সৃষ্টি হবে না, বের হয়ে যাবে সব। আবার সুপুরুষ মানুষ, তোমার স্পাম আছে ঠিক মোটামুটি 50% স্পাম জীবিত আছে, ওখানে মরা স্পামও আছে, কিন্তু দৌড়াইতে পারে না ভাই, গতি কম। দুজনে মিলে ডাক্তারের কাছে যায়, বলবা ডাক্তার আপা আমার সমস্যা এই, তখন ডাক্তার বলবে কি, দুইজনের কাছ থেকে নিয়ে, একজনের কাছে ডিম্বাণু, একজনের কাছে শুক্রাণু নিয়ে, ইনব্রিফ বলতেছে,
টেস্ট টিউবের ভেতরে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় জাইগোট তৈরি করে। এই জাইগোট বা ভ্রূণটাকে 3 দিন পরে হোক 2 দিন পরে হোক সর্বোচ্চ 4 সপ্তাহ পর্যন্ত দেওয়া যায়। মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করে জরায়ু মুখ আটকায় দেবে। এরপর মায়ের পেটে ইচ্ছা মতন বাচ্চাটা ওই ভ্রূণটা বড় হয়ে যাবে অ্যাজ ইউজুয়ালি স্বাভাবিক বাচ্চা, নর্মাল বাচ্চা। তো নর্মাল বেবির মধ্যে নর্মাল বেবির সাথে একটা টেস্ট টিউব বেবির পার্থক্য ওই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া। সুতরাং একমাত্র মাই জানতে পারে, কেউ টেস্ট টিউব বেবি নিলে জানবে না যে কোনটা টেস্ট টিউব বেবি আর কোনটা নর্মাল বেবি, একমাত্র মাই জানবে। সুতরাং টেস্ট টিউব বেবির গা দেখে তো বুঝবি না যে ওটা টেস্ট টিউব বেবি, ভ্রূণটা শুধু টেস্ট টিউব হয়েছে, টেস্ট টিউবের মধ্যে বাচ্চা বড় হয়নি রে পাগল। মনে করে সিনেমার নায়ক গ্লাস ফেলে বেরোয় গেছে, ভিলেনকে মারতে আসে, ওই রকম করে নয়। টেস্ট টিউবের মধ্যে ভ্রূণ সৃষ্টি হবে, এই ভ্রূণ সৃষ্টি করে মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করে মায়ের গর্ভে সন্তান উৎপাদন করার যে প্রক্রিয়া তার নাম টেস্ট টিউব বেবি। প্রবলেম যদি হয় শুক্রাণুর ফার্টিলিটি নাই, একটা দৌড়াতে পারে না, ফার্টিলিটি ছিল, ওটাকে নিয়ে ঘটনা ঘটানো গেছে, কিন্তু দৌড়াতে দূরে থাক, ফার্টিলিটি নাই, শুক্রাণু নাই, ফার্টিলিটি নাই, উর্বরতা নাই, এবার তোমার তো সমস্যা। তো ইউরোপের বেশিরভাগ রাষ্ট্রের স্লোগান আছে ছেলে নিন, সন্তান নিন, বেবি নিন, দেশ বাঁচান, বেবি নিন, দেশ বাঁচান। ইউরোপের 17টা রাষ্ট্রে গ্রোথ রেট মাইনাস। আমাদের স্লোগান কি? ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট, একটি সন্তানই যথেষ্ট, 2টি সন্তান যথেষ্ট, একটি হলে আরও ভালো, না হলে আরও ভালো, এরকম স্লোগান দেয়। কারণ ফার্টিলিটি ব্যাপক। তো ওদের দেশে আছে স্পার্ম ডোনেট ক্লাব, ওই যে ইন্ডিয়ান সিনেমা ভিকি ডোনার দেখছিল ওইরকম স্পার্ম ডোনেট ক্লাব। এই স্পার্ম ডোনেট ক্লাব করে কি? স্পার্ম ডোনেট ক্লাব, এই স্পার্ম ডোনেট যে ক্লাব আছে, এই স্পার্ম ডোনেট ক্লাবের মধ্যে গিয়ে স্পার্ম মানুষ দান করে দেয়। কোনো মহিলার যদি বাচ্চা নেওয়ার শখ হয়, উনি ওখানে যা বলে, ভাই 10 টাকার বা 20 টাকার বা 50 টাকার শুক্রাণু দেন তো। ওই শুক্রাণুটা নিয়ে, দুষ্টামি করে বলতেছি, কিন্তু ওইখান থেকে শুক্রাণু নিয়ে ডাক্তারের কাছে, ওই ফার্টিলিটি যেখানে আছে ওই ডাক্তারের কাছে, যেখানে এই ফার্টিলাইজেশন করা হয়, ওই ডাক্তারের কাছে গিয়ে এটার ফার্টিলিটি করাবে, শুক্রাণু ডিম্বাণু মিলন করাবে। কিন্তু বাচ্চার বাপকে তা তো কেউ জানে না। বাংলাদেশের সিনেমা হলে তখন ওই বাচ্চা হওয়ার পর বলতো, কে আমার বাবা? তো এরকমটা হবে না, আমার দেশে হওয়ার সুযোগ নেই। তো ওরা ওইভাবে নিয়ে আসে। তো ওই ভ্রূণটা নিয়ে আসলো, এটার নাম হিমায়িত ভ্রূণ। কী নাম বলো? হিমায়িত ভ্রূণ সৃষ্টি করে রাখা হয়েছিল। অথবা বৈধ কেউ কেউ করে, জামাই মারা গেছে 6 বছর আগে, 6 বছর আগে জামাইয়ের শুক্রাণু কোনো একটা ডাক্তারের এরকম ফার্টিলাইজেশন সেন্টারে রেখে দেওয়া হয়েছিল। এবার ওখান থেকে শুক্রাণু নিয়ে এসে ডিম্বাণুর সাথে জাইগোট তৈরি করলো টেস্ট টিউবে, তাহলে ওটাও টেস্ট টিউব বেবি, কিন্তু হিমায়িত। কি বলো? হিমায়িত। বুঝতে পেরেছো কিনা? আবার ছেলেরা, তোমরা আমার কথা শুনে আবার বাসায় গিয়ে এই প্র্যাকটিস করো না যে পলিথিনের মধ্যে শুক্রাণু নিয়ে, স্পাম নিয়ে ফ্রিজে রেখে দিও না। সি সি সি, নাউজুবিল্লাহ মিন জালিক। শুক্রাণু হ্যাজ লাইফ, স্পাম হ্যাজ লাইফ। স্পাম ওই রকম করে থাকে না, এর ফুড সাপ্লিমেন্টারি দরকার। প্রতিটি শুক্রাণুর জীবন আছে। এই জীবনে তুমি কত শুক্রাণুকে মেরে ফেলছো, কোটি কোটি শুক্রাণুর হত্যাকারী তুমি। ধর্মীয় দৃষ্টিতে প্রচণ্ড অন্যায়। দেখবা যে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে অনেক লোকজন তোমাকে আব্বা আব্বা করে ডাকতেছে, তুমি বলো তুমি কে? আমি তো সেই যাকে তুমি দুনিয়া আসতে দাও নাই। তখন তুমি কি বলবে? সুতরাং এই কাজ করা যাবে না। সে যাই হোক, আপাতত কথা, প্লিজ এটাকে মিস ইউজ করো না, এরকম কোনো সুযোগ নাই। কারণ শুক্রাণু ডিম্বাণুর মিলন, এই শুক্রাণুটাকে জীবিত রাখতে হবে। শুক্রাণু স্পাম হ্যাজ লাইফ, এই জন্য ডাক্তারের ফার্টিলাইজেশন সেন্টারে একমাত্র সংগ্রহ করে থাকবে, বাসার ফ্রিজে থাকবে না। তাহলে বোঝা গেছে কিনা? তার টেস্ট টিউব বেবিটা কি জিনিস বলা হচ্ছে? মায়ের গর্ভবাদে টেস্ট টিউবের মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটিয়ে ভ্রূণ সৃষ্টি করে, সেই ভ্রূণকে মাতৃগর্ভে প্রতিস্থাপন করে অ্যাজ ইউজুয়ালি বাচ্চা বড় করার যে সিস্টেম, তার নাম কি? টেস্ট টিউব বেবি। এখন কথা হচ্ছে ভাই, শাহরুখ খানের শুক্রাণু, ওর বউ গৌরী খানের ডিম্বাণু, দুটার জাইগোট তৈরি করছে ওরা টেস্ট টিউবে, ঠিক আছে। কিন্তু এরপরে মনে করলো যে গৌরীর পেটে, ও শাহরুখ খান মনে করলো যে গৌরীর স্বাস্থ্য সমস্যা, ওর পেটে বাচ্চা বড় করবে না। ইন্ডিয়ার একটা মহিলার পেট ভাড়া নিয়েছে 1 কোটি রুপি দিয়ে বা 2 কোটি রুপি দিয়ে, একটা পেট ভাড়া নিয়েছে 1 বছরের জন্য। ওই মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়েছে এই বাচ্চাটাকে, এই ভ্রূণটাকে। এরপর ওই বাচ্চাটা হয়ে গেল, দেখবা যে ক্রিকেট মাঠে IPL খেলায় একটা ছেলে আছে না, ছোটো ঘুরঘুর করে, একদম শাহরুখ খানের মতন চুল টুল দেখতে সব, ওইটা সারোগেট বেবি বলা, সারোগেট বেবি বলা হচ্ছে। অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু ওদের, ঠিক আছে, বাট এটার ভ্রূণটা প্রতিস্থাপন করা হয়েছে অন্য একটা মহিলার পেট ভাড়া নিয়ে।
এটা ইন্ডিয়ায় আছে, অনেক দেশে আছে, আমার দেশে সম্ভব না। কারণ আমার দেশে বিয়ে ছাড়া যদি কারো পেট ফলে ওকে জুতা পিটা করবে, ফাইজলামো করো। তো সুতরাং ওক্ষেত্রে প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াস, জাস্ট মেক ইট ফানি। এটা জাস্ট মেক ইট ইজিলি নাও, কোনো কিছু কথাকে সিরিয়াসলি নিবা না। কারণ আমি দুষ্টামির সাথে পড়াচ্ছি, কারণ অত একটা বোরিং হয়ে পড়াতে ভালো লাগে না। তা আমি তোমাকে বলতেছি যে এটাকে সারোগেট, তাহলে সারোগেসি কী জিনিস বুঝতে পেরেছো? শুক্রাণু ডিম্বাণু তোমাদের, তুমি হাজব্যান্ড তুমি ওয়াইফ, তোমাদের দুজনকার শুক্রাণু ডিম্বাণু নিয়ে জাইগোট তৈরি করা হয়েছে টেস্ট টিউবে, এর মধ্যে এটাকে প্রতিস্থাপন করা হয়েছে। অন্য একটার মহিলা পেট ভাড়া করে বাচ্চা হওয়ার পরেও তোমাকে বাচ্চা দিয়ে যাবে। 1 বছরের জন্য বাসা ভাড়া নিয়েছিল আর কি, বাচ্চার জন্য বাসা ভাড়া নিয়েছিল 2 কোটি রুপি। তাহলে এরকম করে 5 বার নিলে তো 10 কোটি রুপি হয়ে যায়। তাহলে বিশেষ পরীক্ষা দিয়ে কী হবে নাকি? নাউজুবিল্লাহ, দরকার নাই, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, এইটা গেল টেস্ট টিউব বেবির গল্প। এবার ক্লোনিংয়ের গল্প বলি। ক্লোনিং হচ্ছে তোমার, ক্লোনিং হচ্ছে অযৌন প্রক্রিয়ায় সেক্সুয়াল রিলেশন লাগবে না, অযৌন প্রক্রিয়ায় একটা প্রাণীর দেহকোষ থেকে জিন সংগ্রহ করে অন্য একটা প্রাণীর জনন কোষের ডিম্বাণুতে প্রতিস্থাপন করে হুবহু দেখতে একই রকম প্রাণী সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ক্লোনিং। তাহলে টেস্ট টিউব বেবি আর ক্লোনিংকে তোমরা গুলাই ফেলো না। টেস্ট টিউব বেবি এ দুটা ভিন্ন জিনিস, একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই। টেস্ট টিউব বেবি ওই যে জাস্ট বাইরে জাইগোট তৈরি হয়েছে, এরপর মায়ের পেটে প্রতিস্থাপন করা হয়েছে, সে হিমায়িত হোক আর সরাসরি হোক। আর ক্লোনিং হচ্ছে সেক্সুয়াল রিলেশন লাগবে না। তুমি একটা মেয়ে, তোমার নাম মজিনা, কি বলে সকিনা বেগম, তুমি মনে করলে যে তুমি ক্যাটরিনার মতন নায়িকা, ক্যাটরিনা কাইফের মতন একটা মেয়ে নেবে, তোমার কোনো পুরুষ মানুষ লাগবে না। ক্যাটরিনার কাছ থেকে যা একটা জিন সংগ্রহ করতে হবে দেহ থেকে, ভাই একটু জিন দেন, ওই জিনটা তুমি তোমার জরায়ুতে ডিম্বাণু যখন আসবে ওই ডিম্বাণুর মধ্যে ওই জিনটাকে প্রতিস্থাপন করা হবে। এরপর তোমার যে বাচ্চা হবে অ্যাজ ইউজুয়ালি ওই ক্যাটরিনার মধ্যে দেখতে হবে, এটাকে বলা হচ্ছে ক্লোনিং। মানুষের ক্লোনিং করা নিষিদ্ধ। WHO 2002 সালে সম্ভবত প্রথম ক্লোনিং শিশু, ইফকেও বাঁচানো হয় নাই, সাপ্লিমেন্টারি খাবার দেওয়া হয়নি এবং ইফকেও ভ্রূণ অবস্থায় মেরে ফেলা আছে। এই জন্য হত্যা মামলা আছে, পরিবেশবাদীরা হত্যা মামলা করেছিল। তো ইফকেই বাঁচানো হয়নি। মানুষের ক্লোনিং করা নিষেধ, নাহলে দেখতে ঘরে ঘরে মানুষ ক্লোনিং করতো। ডোনাল্ড ট্রাম্পের মতন একটা লোককে ক্লোনিং করে ওইরকম একটা লোক বানায় রাখা, বাসার দারোয়ান হিসেবে রেখে দিত। দারোয়ান 10 খুনের মামলার আসামি ক্লোনিং করে অন্য কাউকে ফাঁসাই দিত। নানান সমস্যা হতো মানুষের, নানান রকম। এই জন্য মানুষের ক্লোনিং করা নিষেধ, কিন্তু অন্য প্রাণীর ক্লোনিং তো ঠিক আছে। প্রথম ক্লোনিং কিন্তু প্রাণীর নাম ডলি, ইংল্যান্ডে হয়েছিল। ডলি পার্টন একজন গায়িকা, ইংল্যান্ডের বিখ্যাত গায়িকা ডলি পার্টনের নাম অনুসারে ডলি রাখা হয়েছিল প্রথম ক্লোন ভেড়ি। আরও এখন অনেক হয়েছে, বানর আছে, নাম কি টেট্রা, কি নাম বলো? টেট্রা। বানরের নাম কি? টেট্রা। ঘোড়া আছে প্রমিথিয়া, বিড়াল আছে সিসি। প্রাণীদেরকে ক্লোনিং করার সিস্টেম আছে, মানুষের ক্লোনিং করা নিষেধ। তাহলে ক্লোনিং কি? সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ায় কোন একটা প্রাণীর দেহকোষ থেকে জিন সংগ্রহ করে অন্য একটা প্রাণীর জনন কোষে প্রতিস্থাপন করে হুবহু দেখতে একই রকম প্রাণী সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ক্লোনিং। ক্লোনিংয়ের জনক ডক্টর ইয়ান উইলমুট। ডক্টর ইয়ান উইলমুট ক্লোনিংয়ের জনক কি বলছি বল? ডক্টর ইয়ান উইলমুট। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? কথা কি ক্লিয়ার? ওকে, মোটামুটি তাহলে এই গেল তোমাদের লেকচার 11-এর গল্প স্বল্প। এটা লেকচার 11 কমপ্লিট। এরপরে লেকচার 12-এ আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থাকো। এই লেকচারটা 2 বার রেকর্ডিং করানো হলো। আগের বার করেছিলাম সাউন্ড ছাড়া, সাউন্ড টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। আচ্ছা, আবার করলাম। ওকে, প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করি। ইনব্রিফ আরেকবার বলে নিই। ইনব্রিফ হচ্ছে আমরা আলোচনা করছি খাদ্যপুষ্টির 6টা উপাদানেই। ওকে, এদের উৎস এবং এদের রোগ ও আমিষের অভাবে কোন রোগ হয় সেটা ওইখানে বলেই নেই বোধহয়। আমিষের অভাবে যে রোগ হয় তার নাম কোয়াশিওরকর। এই যে আমিষের অভাবে যে রোগ হয় তার নাম কি? কোয়াশিওরকর। অপুষ্টি টাইপের, হাড্ডির উপর চামড়া। কঙ্গো, সোমালিয়া এইসব দেশে দেখবে যে মানুষ হাড্ডির উপর চামড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো মাংস নাই। কোয়াশিওরকর কি বলো? কোয়াশিওরকর। ওকে, এর মধ্যে আমরা ভিটামিনটা ডিটেলস পড়ছি। ভিটামিনকে দ্রাব্যতা 2 ভাগ করেছিলাম, ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবল
সব এডিই কে বলেছিলাম চারটা অ্যাডেক, ওয়াটার সলিউবল বি কমপ্লেক্স আর সি, এর মধ্যে বি কমপ্লেক্সকে ভাগ করেছিলাম। এরপর পড়েছি টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি, এরপর পড়েছি ক্লোনিং। এই গেল লেকচার 1 এর সম্পূর্ণ গল্প। ওকে, সবার জন্য শুভকামনা, পড়ালেখার মধ্যে থাকো, জাস্ট ফাইট, জাস্ট ফাইট, যতক্ষণ পর্যন্ত সাকসেস না আসে সংগ্রাম করে যাও। কথা কি বুঝতে পারছেন না? সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।